প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বর্ষণ মুখর দিনের বৃষ্টি স্নাত শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। যদিও কোভিড-19 সবার জীবনকে একেবারে বিষণ্ণ করে দিচ্ছে, আমাদের পড়ালেখাকেও বিস্বাদ করে দিয়েছে। আর করোনা ভাইরাসের কারণে এখন সবাই ভার্চুয়াল পড়ালেখার দিকে ধাবিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে। চলো প্রথমে আমি পরিচয় পর্বটা সারি নিই। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জমির উদ্দিন, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি আজ নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? আজ ঝড়ো ঝড়ো দিনে ঝড়ো ঝড়ো বৃষ্টি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো বৃষ্টিপাতের ছবি। আমরা আজ বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। আমাদেরকে প্রথমে জানতে হবে বৃষ্টিপাত কি, বৃষ্টিপাত কত প্রকার, বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। তার আগে আমরা দেখিনি এই পাঠ শেষে আমরা কী কী জিনিস জানতে পারবো। এই পাঠ শেষে আমরা বৃষ্টিপাত কাকে বলে বা বৃষ্টিপাত কি সেটা বলতে পারবো। বৃষ্টিপাত সংঘটিত হওয়ার কারণগুলো চিহ্নিত করতে পারবো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো। তাহলে আসি, বৃষ্টিপাত কি বা কিভাবে সংঘটিত হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সমুদ্রপৃষ্ঠ থেকে সূর্যকিরণ আসছে, ভূপৃষ্ঠ এবং সমুদ্রপৃষ্ঠকে উত্তপ্ত করছে। উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্পে পরিণত হচ্ছে এবং ক্রমান্বয়ে উপরের দিকে ছুটে তুলছে। ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প সম্প্রসারিত হচ্ছে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই মেঘ আরও ঘনীভূত হয়, ভারী হয় এবং জলীয় বাষ্প শেষ পর্যায়ে জলকণায় পরিণত হয় এবং ভূপৃষ্ঠের মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে ফেরত আসে, অর্থাৎ বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে ফেরত আসে। এটিকে আমরা বৃষ্টিপাত বলে থাকি, বা এই হচ্ছে বৃষ্টিপাত। তাহলে দেখে নেওয়া যাক বৃষ্টিপাত সংঘটিত হওয়ার জন্য কী কী জিনিস দরকার। প্রথম হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। বৃষ্টিপাত সংঘটিত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকতে হবে। এরপর উষ্ণ এবং আর্দ্র বায়ুর ঊর্ধ্বে গমন এবং শেষ পর্যায়ে বায়ুর উষ্ণতা হ্রাস পাওয়ার কারণে জলীয় বাষ্প আস্তে আস্তে জলকণায় পরিণত হবে। তাহলে এই তিনটি হচ্ছে বৃষ্টিপাত সংঘটিত হওয়ার পূর্ব শর্ত। এই তিনটি কারণেই বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে জিনিসগুলো একটু দেখি। জলীয় বাষ্প উপর দিকে যাচ্ছে, ঘন হচ্ছে, মেঘ হচ্ছে, এরপরে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবার নিচে পতিত হচ্ছে। এই হলো মোটামুটি বৃষ্টিপাত। খুব সিম্পল একটা বিষয়। আমরা আশা করছি তোমরা বৃষ্টিপাত কি এবং বৃষ্টিপাত কেন সংঘটিত হয় জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার চলো আমরা চলে যাই বৃষ্টিপাতের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। বৃষ্টিপাত সাধারণত 4 প্রকার: পরিচলন, শৈলোৎক্ষেপ, বায়ু প্রাচীরজনিত এবং ঘূর্ণি। এই 4 প্রকার বৃষ্টিপাত সম্পর্কে তোমাদের টেক্সট বইয়ে আলোচনা করা আছে। আমরা এই বৃষ্টিপাতগুলো আলোচনা করব। প্রথমে চলি পরিচলন বৃষ্টিপাত কাকে বলে বা কীভাবে সংঘটিত হয়। আমরা স্ক্রিনের দিকে তাকাও, দেখো পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় একটু দেখো। সৌরতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। যেহেতু সৌরতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হবে, তাহলে সাধারণত সকালের দিকে এই
কাজটা শুরু হবে, যার ফলে উষ্ণ এবং আর্দ্র বায়ু ঊর্ধ্বমুখী গমন করে। কারণ আমরা জানি যখন উষ্ণ এবং আর্দ্র হয় তখন বায়ু হালকা হয়, হালকা হলে ঊর্ধ্বমুখী গমন করে। আবার ঊর্ধ্বমুখী গমন করার পর তারা যখন একত্রিত হয় সেখানে বায়ু শীতল হয়। আমরা আগেই পড়েছি, তো আমরা দ্বিতীয় চ্যাপ্টারে এবং তৃতীয় চ্যাপ্টারে পড়ে আসছি, বায়ুমণ্ডলের যত উপরের দিকে যাওয়া যায় টেম্পারেচার তত কমতে থাকে, যার ফলে বায়ু উপরে যাওয়ার পর শীতল হয়, শীতল হয়ে মেঘের সৃষ্টি করে। চারপাশ থেকে আরও বায়ু আসে, সব বায়ু একত্রিত হয়, শীতল হয়, ঘন হয়, বিস্তৃত হয় এবং ভারী হয়, ফলে জলকণায় পরিণত হয়। এবং সাধারণত বিকেল বা সন্ধ্যার দিকে অভিকর্ষ বলের প্রভাবে তারা নিচের দিকে পড়তে শুরু করে, যেটাকে আমরা পরিচলন বৃষ্টিপাত বলে থাকি। আমি আশা করছি তোমরা পরিচলন বৃষ্টিপাতটা বুঝতে পারছো। এবার যাই আমরা পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হওয়ার পর্যায়সমূহ এবং কোন কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় সেই জিনিসগুলো আলোচনা করি। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলের কথা বলা হচ্ছে। নিরক্ষীয় অঞ্চল কোনটা? এই যে কমলা কালার দিয়ে আবৃত এই জায়গাটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ পৃথিবীর মাঝখান বরাবর। তো পরিচলন বৃষ্টিপাত ওই জায়গায় বেশি হয়। সাধারণত পরিচলন বৃষ্টিপাত সাধারণত ওই জায়গায় বেশি হয় যেখানে সূর্য লম্বলম্বীভাবে কিরণ দেয় এবং যেখানে জলরাশির পরিমাণ তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে জলরাশির পরিমাণ বেশি এবং সূর্য সবসময় ম্যাক্সিমাম সময় লম্বলম্বে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা তার প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কাছাকাছি কিরণ দেয়। কেননা আমরা জানি পৃথিবী সূর্যের চারপাশে ডান পাশ থেকে বাম পাশে ঘুরতে থাকে এবং সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় সে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে দুলতে থাকে। তো যেভাবে হোক না কেন সে যেভাবে ঘুরুক, কিন্তু মাঝখানে জায়গাটা সূর্য থেকে মোটামুটি কাছে থাকে, শুধু ক্রান্তীয় অঞ্চলগুলো একটু দূরে চলে যায়, যার ফলে বেশি উত্তপ্ত হয় আর ওই জায়গায় জলরাশির পরিমাণও বেশি। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে সাধারণত পরিচলন বৃষ্টিপাত খুব বেশি পরিমাণে হয়। এবার আসি আমরা পরিচলন বৃষ্টিপাতের পর্যায়সমূহ। পরিচলন বৃষ্টিপাতের পর্যায়সমূহ তোমরা স্ক্রিনে দেখো। প্রচণ্ড সূর্যকিরণে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠের উপরস্থ বায়ু হালকা এবং উষ্ণ হয়ে ঊর্ধ্বমুখী গমন করে। আমরা আগেই বলেছিলাম সূর্যরশ্মি তুলনামূলকভাবে বেশি কিরণ দেয় এবং লম্বলম্বীভাবে কিরণ দেয় এবং তুলনামূলকভাবে সূর্য থেকে নিরক্ষীয় অঞ্চলটা কাছে, যেহেতু পৃথিবী কমলা লেবুর মতো, ক্রান্তীয় অঞ্চলগুলা পৃথিবী থেকে তুলনামূলকভাবে দূরে আর মধ্যখানের অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলটা তুলনামূলকভাবে পৃথিবীর কাছে, যার ফলে দ্রুত উত্তপ্ত হয় এবং উত্তপ্ত হলেই বায়ু হালকা এবং উষ্ণ হয় আর হালকা হলেই ঊর্ধ্বমুখী গমন করবে। ঊর্ধ্বাকাশে বায়ু সম্প্রসারিত এবং শীতল হয়, যার ফলে ভারী হয়, জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলকণায় রূপান্তরিত হয়। বিস্তৃত বর্ষণপুঞ্জ মেঘের সৃষ্টি করে। এই মেঘ থেকে ব্যাপক বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে থাকে। এই হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের মোটামুটি স্টেপগুলা। আমরা এবার দেখি শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে বা কীভাবে সংঘটিত হয়। শৈলক্ষেপ একটি চমৎকার বৃষ্টিপাত, তোমার স্ক্রিনে একটু দেখো। সাধারণত পর্বত আধিক্য অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত বেশি সংঘটিত হয় এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হওয়ার কারণগুলো একটু স্ক্রিনে অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করো। উষ্ণ এবং আর্দ্র বাতাস থেকে মেঘের সৃষ্টি হয়। এজ ইউজুয়াল এতক্ষণ পর্যন্ত আমরা যে এরকম বলে আসছি এইভাবেই মেঘের সৃষ্টি হয় এবং বাতাসে মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। কিন্তু পর্বত যেখানে বেশি সেখানে বাতাস বা জলীয়
বাষ্পপূর্ণ মেঘ যাওয়ার পথে পর্বত ঘাটে বা পর্বতের সাথে চলতে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে সে উপরের দিকে উঠতে থাকে, সেখানে আরও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এটাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। বায়ু আরও উপরে ওঠে, এরপর বাধা না পাওয়ার কারণে পর্বতের অপর পাশ দিয়ে চলে যায়। সেখানে বৃষ্টিপাতের পর শীতল এবং শুষ্ক বায়ু পর্বত অতিক্রম করে, কারণ এর আগে তো বৃষ্টিপাত হয়ে গেছে। যার ফলে শুষ্ক বায়ু থাকার কারণে পর্বতের অপর প্রান্তে তারা সাধারণত বৃষ্টিপাত ঘটায় না। যার ফলে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পাশে গাছ বা উদ্ভিদ অনেকগুলো সবুজ সতেজ, আর এই পাশে কিছুই নাই, আর গাছ যেগুলো দেখা যাচ্ছে সেগুলোও মরা মরা। তাহলে সাধারণত বাম পাশে, এই পাশে স্ক্রিনে যে পাশটা দেখা যাচ্ছে সেই পাশে বৃষ্টিপাত হয়, এই পাশে সাধারণত বৃষ্টিপাত হয় না। যে পাশে বৃষ্টিপাত হয় সে পাশটাকে সাধারণত প্রতিবাদ ডাল বলা হয়, আর যে পাশে বৃষ্টিপাত হয় না তাকে পর্বতের অনুবাদ ডাল বলা হয়। আর অনুবাদ ডাল যে অঞ্চলে, সে অঞ্চলে প্রায় বৃষ্টিহীন হওয়ার কারণে ওই স্থানকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। এই টার্মিনোলজিগুলো একটু ভালো করে খেয়াল করবা, কারণ এগুলো পরীক্ষাতে আসতে পারে। এরপর আসো আমরা তৃতীয় এক ধরনের বৃষ্টিপাতের কথা বলেছিলাম, বায়ু প্রাচীরজনিত। বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত সেটা সাধারণত বায়ুর ভিন্নতার কারণে হয়ে থাকে। তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো, বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাতটা উষ্ণ এবং আর্দ্র বায়ু সাধারণত উপরে থাকবে, শুষ্ক এবং শীতল বায়ু যেহেতু ভারী তারা নিচে থাকবে, যার ফলে দুই বায়ুর মাঝখানে একটি বায়ু প্রাচীর তৈরি হয়। এই বায়ু প্রাচীরের কারণে দুই বায়ুর সম্পর্কের কারণে এক ধরনের বৃষ্টিপাত হয়, সেটাকে সাধারণত বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত বলা হয়। আমরা চতুর্থ এক ধরনের বৃষ্টিপাতের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি ঘূর্ণিবৃষ্টি। ঘূর্ণিবৃষ্টি সেটা সাধারণত ক্রান্তীয় অঞ্চলে বেশি দেখা যায়। ঘূর্ণিবৃষ্টির মূল কারণ হচ্ছে উষ্ণ এবং হালকা বায়ু সাধারণত উপরে থাকে, আর শীতল বায়ু সাধারণত নিচে থাকে, যার ফলে দুজনের মধ্যে মিলিত হলে তাদের মধ্যে এক ধরনের কলিজন বা সংঘর্ষ তৈরি হয়, যার ফলে তাদের মধ্যে এক ধরনের সার্কুলেশন তৈরি হয়। তোমরা স্ক্রিনে একটু দেখো, উষ্ণ বায়ু এবং শীতল বায়ুর সংঘর্ষের কারণে এখানে এক ধরনের সার্কুলেশন তৈরি হচ্ছে। এই সার্কুলেশনের কারণে মেঘ জমে এবং মেঘ থেকে বৃষ্টিপাত তৈরি হয়। এই ধরনের বৃষ্টিপাতকে সাধারণত ঘূর্ণি বৃষ্টি বলা হয়। এই ঘূর্ণি বৃষ্টি ক্রান্তীয় অঞ্চলে বেশি দেখা যায়। ক্রান্তীয় অঞ্চল মানে বুঝতে পারছো, নিরক্ষীয় অঞ্চল হলে মাঝখানটা নিরক্ষীয় অঞ্চল, আর ক্রান্তীয় অঞ্চল হলে উপরে এবং নিচের অঞ্চলগুলো। আমরা এতক্ষণ বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিপাতের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। দেখি আমরা এখন কিছু প্রশ্ন করে দেখি তোমরা এই পাঠ থেকে কী কী জিনিস আহরণ করতে পারলে। প্রথম একটি প্রশ্ন দেখো, ঊর্ধ্বাকাশে বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প কোন প্রক্রিয়ায় পানিতে পরিণত হয়? চিন্তা করে দেখো এটা কোন প্রক্রিয়া হতে পারে। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, মিলিয়ে দেখো। ঘনীভবন। আশা করছি তোমরা উত্তরটা মিলিয়ে নিচ্ছ। এবার দেখো, মানচিত্রে কমলা রং দিয়ে চিহ্নিত অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত বেশি সংঘটিত হয়? এটা কোন অঞ্চল? নিরক্ষীয় অঞ্চল। তাহলে এখানে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত বেশি হয় আমি আগে বলেছিলাম, আমার মনে হয় তোমরা উত্তর মনে মনে ভেবে নিচ্ছ। এবার মিলিয়ে দেখো। পরিচলন বৃষ্টিপাত। এরপরে প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সাধারণত দিনের কোন সময় বৃষ্টিপাত হয়ে থাকে? আমরা আগেই বলেছিলাম কোন সময় বৃষ্টিপাত শুরু হয়, বৃষ্টিপাতের প্রভাবটা শুরু হয় এবং কোন সময় গিয়ে বৃষ্টিপাত হয়। সাধারণত প্রায় প্রতিদিন বিকেল বা সন্ধ্যার দিকে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে থাকে। চিত্রে পর্বতের কোন পাশে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হবে? যেহেতু এরা ডান পাশ থেকে
যাচ্ছে বায়ু, তাহলে কোন পাশটা বৃষ্টি চাপ, বাম পাশ না ডান পাশ? আশা করি তোমরা উত্তর ভেবে নিয়েছ। এবার মিলিয়ে দেখো। তোমরা একটা বাড়ির কাজ নিয়ে নাও। এতক্ষণ যে পড়াগুলা আমরা যে পাঠগুলো আমরা আলোচনা করছি ওই পাঠের উপর ভিত্তি করে একটি বাড়ির কাজ তৈরি করা হয়েছে, একটু দেখো। খাতার মধ্যে লিখে নাও, পরিচলন বৃষ্টিপাত সুনির্দিষ্ট পর্যায় অনুসরণ করে সংগঠিত হয়। বিশ্লেষণ করা, এটা একটি উচ্চতর দক্ষতামূলক একটি প্রশ্ন। তোমরা প্রশ্নের উত্তরটি লিখে আমাকে হোয়াটসঅ্যাপেও দিতে পারবে, কমেন্টসেও দিতে পারবে। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টস বক্সে বা হোয়াটসঅ্যাপে করতে পারবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা আজকের পাঠটা ভালোভাবে অনুধাবন করেছ। সবাইকে ধন্যবাদ এখন সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, দেশের জন্য, পৃথিবীর জন্য দোয়া করবে, যেন এই কোভিড-19 মহামারী খুব দ্রুত শেষ হয়ে যায়, আমরা আগের মতো সব কিছু স্বাভাবিকভাবে করতে পারি। আল্লাহ হাফেজ।